আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। হত্যাকাণ্ডের বিচার ও আটক শিক্ষার্থীদের মুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও সরকারের পদত্যাগ দাবি করেছে নাগরিক সমাজ ও আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহ যাত্রা ও গণমিছিলে অংশ নিয়ে তারা এসব দাবি জানান। বাড্ডা ও ইসিবি চত্বর সহ বিভিন্ন স্থানে বিচারের দাবিতে কর্মসূচি পালন করে। এর আগে মসজিদে দোয়া এবং মন্দির গির্জায় প্রার্থনা করা হয়। আরও জানাচ্ছেন এআর বাদল। বাদ জুম্মা রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। স্লোগানে এতে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জড়ো হওয়া মিছিলে মিলিত হয় দোহাযাত্রায় অংশ নেয়া নাগরিক সমাজ। এরপর তারা হাইকোর্টের সামনে দিয়ে দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক হয়ে প্রতিবাদ জানাতে থাকে। বক্তৃতা আর স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। যারা গ্রেফতার হয়ে আছে তাদেরকে মুক্তি দিতে হবে, ঘর পাথর হামলা মামলা বন্ধ করতে হবে, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এই সরকারের পদত্যাগ করতে হবে। অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় আগামী রবিবার আমরা গণপদযাত্রা করব। এ সময় শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে ছাত্র ও নাগরিক সমাজ। আমাদের দেশের যত ছাত্রছাত্রী গুলি খাইছে তারা কখনো ভয় পায় নাই, তারা আন্দোলনের সামনে গিয়ে নিরস্ত্রভাবে দাঁড়াইছে এবং পুলিশ গুলি করছে। যেভাবে কুকুরের মতো মানুষ মারছে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। শিক্ষার্থীদের একটি অংশ সায়েন্স ল্যাব এলাকায় গণমিছিল করে প্রতিবাদ জানায়। পরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। আমার ভাই আজকে রক্তে রঞ্জিত হয়েছে। যে 9 দফা দিয়েছি, 9 দফার 1 দফা যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না। এদিকে মানুষ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বাড্ডা এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। পরিচয় দেওয়ার জন্য আমি আসিনি। পুলিশের গুলিতে যদি আমার আজকে মৃত্যু হয়, আমার ডেড বডি যেন আমার সন্তানদের কাছে, স্বামীর কাছে পৌঁছে যেতে পারে, শুধুমাত্র সেই জন্য আমি এটা গলায় দিয়েছি, জাস্ট আমার আইডেন্টিটির জন্য। আমি আইনজীবী হয়ে আসিনি, আমি এসেছি সন্তানের মা হয়ে। নেক্সট পুরো জন্মের হাতে বাংলা চলবে, কিন্তু তাদেরকে যদি আপনি হত্যা করেন, আপনি কি আমৃত্যু আসছেন দুনিয়াতে? ছাত্র শেষ গ্রেপ্তার ছেড়ে না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান থাকবে। ৯ দফা দাবি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করতে থাকবো, রাজপথে থাকবো। ইসিবি চত্বরেও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিবাদ ও বিচারের দাবি জানায়। উত্তরায় বিক্ষুব্ধ জনতার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিতে টিয়ার সেল ছোড়ে পুলিশ। এদিকে বাদ জুম্মা সারা দেশের মতো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও হত্যাকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত হয়। পরে হত্যার বিচার দাবিতে এ এলাকায় মিছিল করা হয়। এআর বাদল, RTV, ঢাকা। ছাত্রছাত্রীদের গণমিছিল কর্মসূচি হয়েছে রাজধানীর বাইরেও। জেলায় জেলায় হয়েছে গণমিছিল। বিভিন্ন স্থানে আন্দোলন রূপ নিয়েছে সংঘর্ষে। হবিগঞ্জে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত। ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে আওয়ামী লীগের কার্যালয় ও সংসদ সদস্যর বাসভবনে। খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হন। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসার রিপোর্ট। শিক্ষার্থীদের গণমিছিল কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ হয়েছে, ঘটেছে হতাহতের ঘটনাও। শুক্রবার বিকালে হবিগঞ্জে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে মোস্তাক মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এর আগে দুপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার জেরে ভাঙচুর করা হয় আওয়ামী লীগের কার্যালয় ও সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সুমন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানায় খুলনা মেট্রোপলিটন পুলিশ। এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার 0 পয়েন্ট, গল্লামারি মোড় ও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে। এতে গুলিবিদ্ধ অবস্থায় 7 জন সহ 16 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গণমিছিল কর্মসূচিতে উত্তাল ছিল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা। দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়ায় নগরীর মদিনা মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে নিতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল ও শটগানের গুলি ছোড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করে। শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক ও পথচারী সহ অন্তত 20 জন আহত হয়। এদিকে লক্ষ্মীপুরে আন্দোলনকারী ও যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে শহরের চকবাজার এলাকায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। চট্টগ্রামে হত্যা ও সরকার পতনের পাশাপাশি ন্যায় বিচারের দাবিতে গণমিছিল করে শিক্ষার্থীরা। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, বরিশাল, যশোর, গাজীপুর সহ বিভিন্ন স্থানে গণমিছিল হয়। ইমরুল কায়েস, RTV। শিক্ষার্থীদের 9 দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের হামলার অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। হামলায় শিক্ষার্থী ও জনসাধারণ হতাহতের প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ কর্মসূচি ঘোষণা করেন। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি ও হতাহতের প্রতিবাদে এবার মাঠে নেমেছেন চিকিৎসক ও কবি সাহিত্যিকরা। ছাত্রছাত্রীদের উপর নির্বিচার হামলা ও 8 শিশুসহ শতাধিক মানুষ হত্যার বিচার দাবিতে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদে সমাবেশ করে সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীরা। আর রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে একই দাবিতে মানববন্ধনে কবি সাহিত্যিকরা বলেন, এই হত্যাকাণ্ড স্পষ্ট গণহত্যা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বৃষ্টিকে উপেক্ষা করেই বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় এমন পদযাত্রা। সকাল 10টার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা ও 8 শিশুসহ শতাধিক মানুষ নিহতের প্রতিবাদে এমন পদযাত্রার আয়োজন করেন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী ও চিকিৎসকরা। পদযাত্রা শুরুর পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। স্বাধীন দেশে এমন বর্বর হত্যা নিপীড়নের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। আমার এই বইটা আমি জব করি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরিটা চলে যাবে, তারপর এসেছি। কারণ এই যে রিয়ামণি মারা গেছে, এই যে আবু সাইদ মারা গেল, তারা কারা? হুইজ আবু সাইদ? আমার সন্তানরা কেন এইভাবে মারা যাবে? কেন? স্বাধীন দেশে বাস করি আমরা, এটা স্বাধীনতা? যুক্তির দাবিতে নেমে আসা বাচ্চারা আমাদের বৃদ্ধদেরকে শিক্ষা দিয়েছে, তারা দেখিয়ে দিয়েছে একটি অন্যায়, একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয়। আইন শৃঙ্খলা বাহিনীকে দাসত্ব থেকে বের হয়ে এসে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো? আমি পুলিশ ভাইদের বলি, আমাদের সেনাবাহিনী ভাইদের বলি, আপনারা সবাই জনগণের কাতারে এগিয়ে আসুন। আপনারা নিজেদেরকে মানবতার কাঠগড়ায় দাঁড় করান। আমি একজন ডাক্তার, আমি লাশ কাটি। আমরা লাশকে পড়ানোর আগে বলি যে এই লাশ একদিন মানুষ ছিলেন, একে সম্মান করবা। কিন্তু একটা জ্যান্ত মানুষকে যেভাবে 6 রাউন্ড গুলি করে একটা 18 বছরের কিশোরকে মারা হলো, এটা খুন। এখন প্রশাসন সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে, আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে। কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। বৃষ্টি উপেক্ষা করে বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে প্লাকার্ড হাতে জড়ো হয় শতাধিক কবি ও লেখক। শিক্ষকরা আজকে নানানভাবে বিভক্ত, সাংবাদিকরা বিভক্ত, লেখকরা বিভক্ত, তখনই মার খাচ্ছে আমাদের শিক্ষার্থীরা। এটা কোনোভাবে হতে পারে না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমরা এর সমাধান চাই, বিচার চাই, প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা কবি সাহিত্যিকদের। যতক্ষণ না এই শোষকের হাত থেকে মুক্তি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত একই চাওয়া নিয়ে এভাবেই পথে থাকবো। সুমন তানভীর, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিভিন্ন থানার মামলায় গ্রেফতার ঢাকায় 42 জন সহ সারা দেশে 78 জন HSC পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত 42 জনের জামিনের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, নাশকতার মামলায় তাদেরকে জামিন দেওয়া হয়েছে। HSC পরীক্ষার গুরুত্ব বিবেচনায় জামিন পাওয়া শিক্ষার্থীরা আজই কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
সহিংসতার বিষয়ে মামলাগুলো ছিল। স্পেশালি 42 জনের লিস্ট দিয়েছেন, যে 42 জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। কোনো নির্যাতন করে নাই, ঠিকভাবেই রাখছে। তবে আমি বারবার ওনাদের বলছি যে আমি আন্দোলনে ছিলাম না। আমি টাকা উঠাইতে গেছি ব্যাংকে, ব্যাংক থেকে টাকা উঠানো বের হয়েছে আর আমাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আটক থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেয়ার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই অভিযোগ তোলেন। বলেন, আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতে 19 জুলাই থেকে সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি হেফাজতে জোর করে আটকে রাখা হয়। নিরাপত্তার কথা বললেও আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল তাদের। সারা দেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলেও জানান তারা। আইনের প্রয়োগ হবে শুধু সন্ত্রাসীদের ওপর, নিরপরাধ শিক্ষার্থীদের ওপর নয় বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে ফৌজদারি অপরাধের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে শুধু তাদের ওপর আইনের প্রয়োগ হবে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রীর বরাতে শুক্রবার প্রেস নোটে সব তথ্য জানানো হয়। প্রেস নোটে প্রতিমন্ত্রী জানান, হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের মতো সরকার ও দেশের মানুষও ক্ষতিগ্রস্ত। হয়তো তৃতীয় কোনো পক্ষ এর সুবিধা নিচ্ছে। এছাড়াও প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই গুলি করার অনুমতি ছিল না বলে জানান। ক্ষেত্র বিশেষে মাঠে কেউ আইন ভেঙে থাকলে তাদেরও বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটের অপচেষ্টা করছে, এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার কোটার বিষয়ে তাদের দাবি পূরণ করেছে। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও জানান, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতে সরকারের প্রতিপক্ষ নয়। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা করছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর হামলা করছে। এই হামলার প্রতিবাদে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। কারওয়ানবাজারে তিতাস ভবনের সামনে মানববন্ধনে তারা জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 4 সাংবাদিক নিহত হয়েছেন, আহত হয়েছে 2 শতাধিক। সাংবাদিকদের উপর হামলা করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন গণমাধ্যম কর্মীরা। কোটা আন্দোলনের সহিংসতাকে ঘিরে রাজধানীর 50টি থানায় 250-রও বেশি মামলায় প্রতিদিন আটক করা হচ্ছে শত শত মানুষ। অভিযোগ উঠেছে, অনেক নিরপরাধ মানুষকেও করা হচ্ছে গ্রেফতার, চলছে আটক বাণিজ্য। চলমান এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদেরও বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠানো হয়েছে জেল হাজতে। কোর্টের বারান্দায় ঘুরেও জামিন করাতে ব্যর্থ অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে পড়েছেন শঙ্কায়। সুমন তানভীরের আরেকটি রিপোর্ট। রাজধানীর বকশীবাজারের সিএমএম কোর্ট। সকাল থেকেই স্বজনদের অপেক্ষা প্রিয়জনকে এক নজর দেখার আশায়। কোনো প্রিজন ভ্যান আসলেই দৌড়ে যাচ্ছে তার কাছে, নিচ্ছেন খোঁজ। তবে সাক্ষাৎ যেন আনন্দ নয়, ঝরছে চোখের পানি। 11 দিন পর দিনমজুরের কাজ করা ভাইকে কোর্ট প্রান্তরে দেখে তাই ছোট্ট নাদিয়াও আবেগ আপ্লুত, ধরে রাখতে পারল না চোখের পানি। আমার ছেলের পা ভাঙ্গা রড ঢুকানো, খোলার ডেট হয়ে গেছে, এই সময় নিয়ে আসছে। ওনার কোনো দোষ ছিল না, ওনার ঠ্যাংটা ভাঙ্গা, উনি প্লেট বসানো পায়, ঠিক মতো হাঁটতেও পারে না, একটা ভাতের হোটেল চালায়। কোর্টের আনাচে কানাচে ঘুরছে এমন অনেক গল্পই।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও নিয়ে আসা হয়েছে সন্তানকে। জামিন করাতে না পারায় এখন কান্নাই অভিভাবকদের শেষ সম্বল। ওষুধের লেগে গেছে, আমি কি বাবা আমি যাই লগে আমার কয় মা তোমার যাওয়া লাগবে না, আমার ছেলের আমার বুকে ফিরিয়ে দেন। তবে সবচেয়ে বেশি বিপাকে গ্রেপ্তার হওয়া চলমান এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা। রাজধানীর মিরপুর থেকে কমার্স কলেজের ফরহাদ সামির সহ আটক করা হয় এইচএসসির 3 পরীক্ষার্থীকে। তবে গ্রেপ্তারের রাতে একজনকে ছেড়ে দিলেও ফরহাদের অভিভাবকদের ঘুরতে হচ্ছে কারাগার থেকে শুরু করে আদালতের বারান্দায় বারান্দায়। ও এবার এইচএসসি পরীক্ষার্থী, ওরা 3 জন বের হয়েছিল বাসা থেকে, পুলিশ ওদেরকে দাঁড়া করাইলো, সার্চ করলো, ওদেরকে বললো সম্ভবত মোবাইলে ফেসবুকে ছবি টবি পাইছে বা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত বলে ওদেরকে নিয়ে গেল। ওদের সাথে 3 জন ধরছে, তো 2 জনকে রাখছে, একজনের ফ্যামিলি গেছে এবং কোন বিনিময়ে ছাড়ছে ওই একজনকে সেটা কোনো শিওর বলতে পারতেছি না। এসব পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে রাজি না হলেও ডিএমপি বলছে বাণিজ্য নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হচ্ছে গ্রেপ্তার। তবে এমন গণগ্রেপ্তারের সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের কোনো সংবাদ যদি পুলিশ কমিশনার স্যারের কানে আসে, সঙ্গে সঙ্গে শুধুমাত্র প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থী আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জামিন পাওয়ার জন্য। শিক্ষার্থীর অপরাধ কি? খুন করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে? কিছুই করেনি। সে কোটা বিরোধী একটা আন্দোলন করেছে বা তার সহকর্মীকে মেরে ফেলেছে, তার প্রতিবাদে সে নেমেছে। সেজন্য তাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে কেন? রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে পরীক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে জামিনের ব্যবস্থা করার আহ্বান জানান তারা। সুমন তানভীর, RTV, ঢাকা। কোটা ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ ক্ষমা চান। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই তার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন পলক। জাতীয় শোক দিবস আগস্টের 2 তারিখ, শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি। 52-এর ভাষা আন্দোলন। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। আমরা যারা ভুল করেছি তাদেরকে হয় সংশোধন অথবা বিয়োজন করে বাংলাদেশকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্য মুক্ত সোনার বাংলায় পরিণত করবেন। কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। তবে বেড়েছে চাল, মুরগি ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে চালের দর কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়েছে। মাছ ও ডিমের দাম কিছুটা স্থিতিশীল। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব ধরনের পণ্য সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল, যার ফলে বাজারে খাদ্যপণ্যের দামও কয়েক গুণ বেড়ে যায়। কারফিউ জারি ও সেনাবাহিনী নামানোর পর পরিস্থিতির উন্নতি হচ্ছে। সরবরাহ বাড়ায় কমতির দিকে সব ধরনের সবজির দাম। 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। সবজির বাজারে স্বস্তি এলেও অস্বস্তি শুরু হয়েছে চালের বাজারে। সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি 100 থেকে 200 টাকা বেড়েছে দাম। সব ধরনের চালে আজকে 10 দিন যাবত প্রায় চালগুলোর দাম বাড়ছে। তো কিছু কিছু চাল 2 টাকা 3 টাকা এরকম বাড়ছে। বাসমতি এবং এই লাল চালগুলো একটু বেশি বাড়ছে। সরবরাহ ঠিক থাকলেও চালের দাম বাড়ার যৌক্তিক কারণ জানা নেই বিক্রেতাদের। এখন তো বাড়ার কথা না, এখন মাত্র সিজন গেছে, না সিজন গেলেও এখন এবার ফসলটা কম হয়েছে আর বিভিন্ন কারণে এখন যায় ঝামেলার করতে গিয়ে ভাড়া বেশি আসে, এর কারণে নাকি দাম বেশি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা ও আলু। আলু 60 টাকা কেজি, পেঁয়াজ বাসা ওটা 120 টাকা আর ছোটটা 115 টাকা। নিত্যপণ্যের বাড়তি দামে দিশেহারা সাধারণ মানুষ। খুব ইমিসিমি, এদিকে টানলে ওইদিকে হয়, ওইদিকে টানলে ওইদিকে হয়, ওইটা বাড়লে ওইটা বাইরে যায়, তো আমরা কোন দিকে যাবো স্যার? সবাই তো আর সমানভাবে বাজার করতে পারে না,
এই হিসেবে তো সরকারের একটু উদ্যোগ নেওয়া দরকার। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকা। নতুন করে গরু ও খাসির মাংসের দর না বাড়লেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ইসমাইল হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দোহায় লাখো মানুষের ঢল নামে। সারা বিশ্ব থেকে, বিশেষ করে ইসলামী দেশগুলো থেকে কয়েক ডজন রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় দিতে জানাজায় অংশ নেয় ফাতাহ এবং ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতারাও। পরে কাতারের দোহার উত্তরে লুসাইল রাজকীয় কবরস্থানে দাফন করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়ার। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।